দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দি ফিউজ অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমরা আজকে শুরুতে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে প্রবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল তারা প্রবাসে বসেই বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশের জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন এবং এর মাধ্যমে তারা বাংলাদেশের সরকার গঠনে ভূমিকা রাখবেন, অর্থাৎ নিজেদের মতামত কোন সরকার চান, কেমন জনপ্রতিনিধি চান সেখানে ভূমিকা রাখবেন। সেটি এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা করে দিয়েছে এবং আগামী 25শে ডিসেম্বর পর্যন্ত ভোটার নিবন্ধন করা যাচ্ছে। পোস্টাল ভোট বিডি এই অ্যাপটির মাধ্যমে আপনি আমেরিকা থেকে শুরু করে প্রবাসে যারা আছেন সবাই যার যার দেশের থেকে ভোট দিতে পারবেন। তবে শর্ত একটাই, 25শে ডিসেম্বরের মধ্যে আপনাকে নিবন্ধন করতে হবে। সেই নিবন্ধন কার্যক্রমটি চলছে। এই নিবন্ধন কার্যক্রমের সবশেষ খবরগুলো জানতে এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো উত্তর দিতে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হককে। মোজাম্মেল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। আমরা এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছি। আমাদের টেলিভিশন স্ক্রিনে আমরা একটি নাম্বার দেখাচ্ছি, এই নাম্বারে টেলিফোন করে আপনারা এই বিষয়ে যে কোনো প্রশ্ন করতে পারবেন। আমাদের অনুষ্ঠানটি TVN24 এর ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার হচ্ছে, সেখানেও কমেন্টসে গিয়ে আপনারা যে কোনো প্রশ্ন করতে পারবেন, আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। মোজাম্মেল হক, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনার ব্যস্ততম সময়ের মধ্য থেকে আপনি সময় করে নিয়েছেন। শুরুতে যে বিষয়টি জানতে চাই, নিবন্ধন কার্যক্রম শুরু হয়ে গেছে, এটি চলছে, চলমান, 25শে ডিসেম্বর পর্যন্ত করা যাবে। আমেরিকা যারা থাকেন তারা স্বভাবত একটু রাজনৈতিক সচেতন বেশি হন। আমরা জুলাই আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন সময় দেখেছি তারা বাংলাদেশের নানা কার্যক্রমে ভূমিকা রাখতে। এইবার যে সুযোগটা দেয়া হলো, এই সুযোগটা কেমন সাড়া দিচ্ছেন, অর্থাৎ কতজন মানুষ এখন পর্যন্ত নিবন্ধন করেছেন আমেরিকা থেকে এবং আগামী দিনগুলোতে 25শে ডিসেম্বর পর্যন্ত কতজন নিবন্ধন করতে পারে বলে আপনারা আশা প্রকাশ করছেন? ধন্যবাদ। আপনারা জানেন যে আমরা আমেরিকা থেকে অক্টোবরের 3 তারিখ থেকে আমরা কার্যক্রমটা শুরু করি। আমাদের প্রায় এখন পর্যন্ত 9200 জন আবেদন করেছেন অনলাইনে ভোটিং দেওয়ার জন্য। ইতিমধ্যে আমরা যেটা দেখেছি যে প্রায় 2200 জনের অ্যাপ্রুভালটা পেয়ে গেছেন, আর কিছুটা পেন্ডিং আছে। আর আমাদের 31 অক্টোবরের মধ্যে যারা আবেদন করেছিলেন শুধুমাত্র তারাই আগামী জাতীয় সংসদ নির্বাচন, যেটি খুব সম্ভবত আপনি জানেন যে আমাদের অন্তর্বর্তী সরকার জানিয়েছেন যে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে, শুধু তারাই ভোট দিতে পারবেন। তো এই সংখ্যাটা হচ্ছে 2500 জন আমাদের নিউ ইয়র্ক থেকে আবেদন করেছেন এবং আমাদের সর্বশেষ তথ্য অনুযায়ী প্রায় 2100 জন অলরেডি তাদের এনআইডি কার্ড পেয়ে গেছেন। সেটি একটি বিষয়। আর আরেকটি হচ্ছে যে এরপর হচ্ছে নিবন্ধনের বিষয়টি, যে আমেরিকাতে যারা বসবাস করছেন তারা যদি আমেরিকাতে এসব ভোট দিতে চান তাহলে অবশ্যই তাকে রেজিস্ট্রেশনটা করতে হবে এবং উনি অন্য কোনো দেশে বসে কিন্তু রেজিস্ট্রেশনটা করতে পারবেন, শুধু আমেরিকাতেই বসেই ওনাকে রেজিস্ট্রেশনটা করতে হবে। এবং উনি যদি মনে করেন যে বাংলাদেশে যে ভোট দিবেন তাহলে কিন্তু রেজিস্ট্রেশন উনি করবেন না। যদি রেজিস্ট্রেশনটা করে ফেলেন তাহলে কিন্তু উনি দেশে যেন ভোটটা দিতে পারবেন না। সুতরাং মানে কোনো আমেরিকা প্রবাসী কেউ যদি বাংলাদেশে ভোট দিতে চান তাহলে কোনোভাবে উনি রেজিস্ট্রেশনটা করবেন না। তো এখন পর্যন্ত আমাদের রেসপন্সটা হচ্ছে 20,000 জন শুধু আমেরিকা থেকে 20,000 জনের মতো আবেদন করেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিদেশ থেকে বসে আমেরিকা থেকে বসে ভোট দেওয়ার জন্য। এবং এটি আমরা জানি যে বিপুল সংখ্যক বাংলাদেশিরা বাস করেন, নিউ ইয়র্কে সবচেয়ে বেশি, কিন্তু অন্যান্য স্টেটগুলোতেও আছে। শেষ পর্যন্ত যেই ধারাবাহিকতায় তারা আবেদন করছেন, শেষের দিকে হয়তো বাংলাদেশিরা যেটি করে থাকেন শেষের সময়ের জন্য অপেক্ষা করেন। শেষ পর্যন্ত কেমন ভোটার নিবন্ধন করতে পারে বলে আপনারা আশা প্রকাশ করছেন? যেটা ছিল আমাদের, তো আপনি জানেন যে প্রথম ইনিশিয়ালি যেটা টাইম স্লটটা ছিল 24 থেকে 28শে নভেম্বরের মধ্যে যারা শুধুমাত্র আমেরিকাতে যারা বসবাস করেন অথবা নর্থ আমেরিকাতে যারা বসবাস করেন তারাই নিবন্ধন করতে পারবেন। কিন্তু এটা শুরু থেকেই একটি অনেক গুঞ্জন ছিল যে এটা এক্সটেন্ড করতে পারে, যে কারণে আমাদের এখন যেটা আমরা প্রায় 20,000 জনের মতো পেয়েছি, প্রায় 80 থেকে 90% হচ্ছে এই 4 দিনের মধ্যে করে ফেলেছে। যেহেতু এখন 25 তারিখ পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে, আপনি যেটা বলেছেন এটার সাথে আমি একমত যে আসলে প্রবাসী বাংলাদেশিরা আমাদের তো একটা কালচার আছে যে শেষ সময় পর্যন্ত আমরা অপেক্ষা করে শেষ সময় ওনারা রেজিস্ট্রেশন করবেন। আমরা আশা করছি যে মানে এক্সাক্ট নাম্বারটা আমরা বলতে পারছি না, তবে আমরা আশা করছি যে আমেরিকা যতগুলা দেশ আছে বিশ্বে, যেসব দেশে বাংলাদেশি বসবাস করেন, আশা করছি যে 1 নম্বর হবেন, সবচেয়ে বেশি হবে আমেরিকা। তবে একটা সমস্যা হতে পারে দর্শক, সেটি হলো শেষ মুহূর্তে যদি আপনি অপেক্ষা করেন এটি করার জন্য,
বিপুল সংখ্যক মানুষের চাপ যখন তৈরি হয়, অ্যাপের মাধ্যমে এটি করা হবে, ওটিপি প্রেরণ থেকে শুরু করে নানা বিষয়ের কারণে সার্ভারে কিছুটা হয়তো সমস্যা হতে পারে। তাই আগে থেকে যদি এটি করা শুরু করেন তাহলে অনেকেই মনে করেন, তথ্য প্রযুক্তিবিদরা অনেকে মনে করেন এটি হয়তো ভালো হতে পারে, হয়তো বলছি আমরা। একজন দর্শক আছেন টেলিফোনে, আপনার প্রশ্নটি নিতে চাই। হ্যালো, হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। আমি জানতে চাচ্ছি যে আইডিটা কি মানে বাংলাদেশ আইডি কার্ডটা কি এখন যদি অ্যাপ্লাই না করি পরবর্তীতেও কি এই সার্ভিসটা থাকবে? কন্টিনিউ হবে কি এই সার্ভিসটা? ওকে, আপনি শুনতে পেয়েছেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমরা কনসুলেট থেকে বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকি, পাসপোর্ট সেবা, নো ভিসা রিকোয়ার্ড সেবা এবং পাওয়ার অফ অ্যাটর্নি সেবা সহ অন্যান্য যে ধরনের সেবা দিয়ে থাকি, ঠিক এনআইডি কার্ড প্রদান বিষয়টিও এটা চলমান থাকবে। কারণ প্রবাসে বাংলাদেশে আসবেন এবং অনেক যারাই 16 বছরের ঊর্ধ্বে হবেন তাদের নতুন কেউ যারাই হবেন এলিজিবল তাদের সবাইকে দিব। এবং আমাদের সেকেন্ড জেনারেশন বাংলাদেশি যারা আছেন, যেখানে বাবা মা বাংলাদেশি কিন্তু ছেলেমেয়েরা এই দেশে জন্মগ্রহণ করেছেন, তারাও যখন প্রাপ্তবয়স্ক হবে, এলিজিবল হবে এনআইডি পাওয়ার জন্য, ওনারাও কনসুলেট থেকে অথবা আমেরিকাতে যে আমাদের মোট 5টি মিশন আছে, যে কোনো জায়গা থেকে ওনারা এনআইডি পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। এটি চলমান থাকবে অনন্তকাল ধরে। ধন্যবাদ। অর্থাৎ যে কোনো সময় আপনি এটি করে নিতে পারবেন। আরো একজন দর্শক আছেন টেলিফোনে। দর্শক, আপনার টেলিফোনটা নিতে চাই, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জি। ব্রঞ্জ থেকে বলছি। হুম। হ্যালো, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমার নাম আসসালাম। ডাক্তার উদ্দিন। জি। আমি ব্রঞ্জ থেকে বলছি। আমার প্রশ্নটা হলো কনসুলার সাহেবের সাথে। হ্যালো, উনি শুনতে পাচ্ছেন, আপনি পাচ্ছেন? প্রশ্নটি করুন। শুনতে পাচ্ছি। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে যে আমাদের যে পাসপোর্ট, আমাদের দেশ থেকে যে পাসপোর্ট নিয়ে আমরা এই দেশে আসছি, হ্যাঁ, এই ডেটাটা তো আপনার ওদের পররাষ্ট্রমন্ত্রীতে আছে, কিন্তু আমাদের নতুন করে আবার অ্যাপ্লাই করতে হয় কেন এনআইডি পাওয়ার জন্য? কারণ তাদের কাছে তো থাকার কথা এটা, কেন আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে আবার? কারণ আমরা তো পাসপোর্ট নিয়ে বাংলাদেশ থেকে আসছি। ওকে, পাসপোর্ট নিয়ে তিনি এসেছেন, কিন্তু তাকে কেন অ্যাপ্লাই করে জাতীয় পরিচয়পত্র নিতে হবে, এটি তার প্রশ্ন। পাসপোর্টটি হচ্ছে, আপনি যদি মনে করে থাকেন পাসপোর্টটিকে আমরা শুধু একটি কাজে লাগাই, সেটা হচ্ছে যে ক্রস কান্ট্রি মুভমেন্টের জন্য। আপনি Travel এক দেশ pass, থেকে এটা এক যদি ধরনের travel আরেক দেশে documents। যান তখনই মাত্র শুধু পাসপোর্টটা আমরা ইউজ করে থাকি, ব্যবহার করে থাকি। কিন্তু এনআইডি হচ্ছে এমন একটি কার্ড, যে একটা সেবা, যেটি দিয়ে নাকি বাংলাদেশ সরকারের 100-র অধিক আপনি সেবা পেয়ে থাকেন। যেমন আপনি যদি বাংলাদেশে কোনো ভোট দিতে যান, অবশ্যই এনআইডি লাগবে আপনার। আপনি যদি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে চান, আপনার এনআইডি লাগবে। আপনি যদি টিকিট কাটতে চান, আপনার এনআইডি লাগবে। এরপর আপনি যদি প্রপার্টি সেল করতে চান, তাও আপনার এটা লাগবে। আপনি যে এভরি সিঙ্গেল মুভি মেক ইন বাংলাদেশ, আপনার হচ্ছে এনআইডিটা লাগবে। তো এই জন্য এনআইডিটা যখন বাংলাদেশ সরকার তার নাগরিককে এটা প্রদান করার আগে নিশ্চিত হতে চায় যে সে তার নাগরিককে এটি প্রদান করছে। এই জন্য ভেরিফিকেশন প্রসেসটা এটা অন্য যে কোনো হচ্ছে, যেমন পাসপোর্টের ভেরিফিকেশন কিন্তু অলরেডি উঠে গেছে। আপনি জানেন যে এখন কেউ কোনো বাংলাদেশি নাগরিক যদি পাসপোর্ট করতে চান, তা ওনাকে কিন্তু আর ওই যে ভেরিফিকেশনের মধ্যে দিয়ে যেতে হয় না। কিন্তু এনআইডির জন্য আমরা এটা, যেহেতু সমস্ত সার্ভিস পৃথিবীর সব দেশে প্রতিটা নাগরিককে যখন এই সেবাটা দেওয়া হয়, তখন কিন্তু এটা যাচাই করে দেওয়া হয়। এই জন্যই আসলে এটা যাচাইয়ের জন্যই আসলে এটা একটু কমপ্লিকেটেড হয়ে আছে মনে হয়, শুধু যাচাইয়ের জন্য যেহেতু। বাট আদারওয়াইজ এটা কিন্তু খুব সহজভাবে সবাই পেয়ে যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা হলো ভোটার তালিকা যেটি উনি করা যেটা হয়। বলেছেন যে যেহেতু তথ্যগুলা এখানে আছেন, আপনারা জানেন যে আমরা সবসময় পৃথিবীর যে কোনো দেশে বেস্ট প্র্যাকটিসেস গুলা কিন্তু আমরা অ্যাডপ্ট করে থাকি। উনি যেটা বলেছেন, আমরাও এটা দু একজনের কাছ থেকে এটা শুনেছি। আমরা অবশ্যই এই পরামর্শটা বাংলাদেশ সরকারকে দিব যে বাংলাদেশের কোনো একটা নাগরিক যার তথ্য যেগুলা এনআইডি করার জন্য থাকে, সেগুলো যদি কোনো একটা সার্ভারে থাকে, ওইটা নিয়েও এটা করা যেতে পারে। উনি খুব ভালো একটা আইডিয়া দিয়েছেন, এটা অবশ্যই আমরা বাংলাদেশ সরকারকে আমরা অবহিত করবো, ভবিষ্যতে এই বেস্ট প্র্যাকটিস থেকে এটা অ্যাডপ্ট করতে পারে। কিভাবে অ্যাডাপ্ট করা যায়, যেটি বলছিলাম সেটা হলো, এখন পর্যন্ত 20,000 মানুষ নিবন্ধন করেছেন। যারা নিবন্ধন করেছেন তারা আপনাদেরকে কোনো সমস্যার কথা জানিয়েছেন? কারণ নির্বাচন কমিশনের একটি ওয়েবসাইটে কিংবা অ্যাপে গিয়ে তাদেরকে এটি করতে হচ্ছে। অনেকেই মনে করছেন যে হয়তো ওটিপিটা খুব কম সময়ের জন্য আসছে, কিংবা পোস্টাল সার্ভিসে গিয়ে ভোটের ব্যালটটা জমা দিতে হবে, এটি নিয়ে অনেকের মধ্যে সংশয় আছে। কারণ আমেরিকানদের মধ্যে অনেকেই হয়তো পোস্টাল সার্ভিসে গিয়ে জমা দিতে অভ্যস্ত নয়। এই বিষয়গুলো নিয়ে নির্বাচন কমিশন কিংবা যারা নিবন্ধন করছেন তারা আপনাদের কনসুলেটে কোনো পরামর্শ জানিয়েছে কিনা?
হ্যাঁ, আমাদের সাথে নিয়মিতই আমরা বিভিন্ন ফোন কল পেয়ে থাকি বা ইমেলও আমরা এই ধরনের সমস্যার কথা আমরা জেনেছি, আমরা নিয়মিত এটা জানছি এবং সবাইকে আমরা অবহিত করছি যে কিভাবে এটা ওভারকাম করা যায়। আপনি যেটা বলেছেন, যখনই আপনি নিবন্ধন করতে যাবেন ফোন নাম্বারটা দিয়ে, তখনই কিন্তু ওটিপি একটা আসে। দেখা যায় যে এটা 5 মিনিট থাকে এটা ভ্যালিডিটি, এর মাঝখানে আপনাকে এটা রেজিস্ট্রেশনটা করতে হয়। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওটিপিটা আসে না, তখন এক্ষেত্রে কোনোভাবে একজন যেন 3বারের বেশি অ্যাটেম্পটা না নেয়, অপেক্ষা করে 1 ঘন্টা 2 ঘন্টা অপেক্ষা করে যেন আবার এটা ট্রাই করে। আর যদি 3বারের বেশি ট্রাই করে তাহলে কিন্তু এটা ব্লক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তা আরেকটা যেটা বলছেন যে অ্যাপস, আপনি এটা জানেন যে এইটি যে কোনো জিনিস যখন নতুনভাবে চালু হয় সেটি একটু অ্যাডপ্ট করতে একটু সমস্যা হয়, এক্সপার্টিসটা কিন্তু গ্রো করে যে আমরা স্মার্টফোনে যে ধরনের অ্যাপসগুলো যেগুলো আমরা ইউজ করে থাকি, আপনি জানেন যে ফিচার্সগুলো আসে, বা যে আপনি হোয়াটসঅ্যাপটা করতে চান বা কোনো একটা ব্যাংকের অ্যাকাউন্টের জন্য যদি আপনি ওই ব্যাংকের অ্যাপসটা ডাউনলোড করেন, এবং আপনি জানেন যে আমেরিকা যারা বসবাস করেন প্রত্যেকেই হচ্ছে যে মোবাইল ব্যাংকিং করেন, মোবাইলে অ্যাপসটা ডাউনলোড করেন, ওইটার যে প্রসেস, নাম্বার একটা আসবে, ওটিপি আসবে, এরপর আপনার ফেস রিকগনিশন, এরপর আপনার সজীবতা যাচাই, এগুলোর যে প্রক্রিয়াটা, এইটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। তবে এটা আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি যে অন্যান্য দেশ যে ধরনের প্রবলেম ফেস করছে প্রবাসীরা, আমেরিকাতে আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে এটা অনেক কম ফেস করছে। কারণ আমেরিকা হচ্ছে যে একটা হচ্ছে যে কি বলা যায় যে খুবই স্মার্ট সোসাইটি, সবকিছু হচ্ছে মোবাইলের মধ্যে দিয়ে কাজ করতে হয়, অ্যাপসের মধ্যে দিয়ে। এখানকার যারা বসবাস করেন তারা মোর স্মার্টার দেন আমি বলবো যে অন্য অনেক দেশ যারা এই ধরনের প্রবলেমটা ফেস করছে। এই জন্য আমেরিকা যারা বসবাস করছে তারা কিন্তু প্রবলেমটা একটু কম ফেস করছে, আমরা কিন্তু ওইটা কম পাচ্ছি। আর আপনি যেটা বললেন যে ওই যে পোস্টাল, যেটা পোস্ট অফিসের নিকটবর্তী যেটাতে জমা দেয়া, আপনি জানেন যে আমরা ইউপিইউ ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের আমরা মেম্বার। বাংলাদেশ সরকারের সাথে একটা চুক্তি হয়েছে যে পৃথিবীর যেই প্রান্তে বাংলাদেশি ভোটার থাকুক, ওনারা যদি এটা পোস্ট অফিসে জমা দেয়, ওইটা অবশ্যই বাংলাদেশ সরকারের কাছে নির্ধারিত সময় এটা পৌঁছে যাবে, এই একটা চুক্তি হয়েছে অলরেডি। ধন্যবাদ। আরেকজন দর্শক আছেন টেলিফোনে, আপনার টেলিফোনটা নিতে চাই। দর্শক, প্রশ্নটি করুন আপনার। আমরা শুনতে পাচ্ছি, প্রশ্নটি করুন। আমার নাম মাসুদ, আমি সাইনিসার থেকে বলতেছি। জি জি, আমার প্রশ্নটা হলো, আমরা আইডি করতে গিয়েছিলাম এই কনসাল জেনারেল অফিসে। হ্যাঁ, সেখানে আমরা আইডি মানে এটি কি বলে আইডিটা করতে পারিনি। কারণটা ছিল এত বিশৃঙ্খলা ছিল যে কেউ আগে আসলে আগে যাবে সেরকম একটা প্রসেসিং ওখানে ছিল না। সে বিশৃঙ্খলা দেখে আমরা, শুধু আমি না, আরো আমরা 4-5 জন লোক ছিলাম, আমরা সবাই চলে আসছি। আচ্ছা। এইরকম কেন আমেরিকার মতো দেশে এসেও এরকম বাংলাদেশের মতো একটা বিশৃঙ্খলা সিস্টেমটা কেন, এটা একটা আমার জানা দরকার। কবে গিয়েছিলেন আপনি? জি, আপনি কবে গিয়েছিলেন? অক্টোবর। দিনটা মনে আমি আছে? গিয়েছি, রাইট নাও ডেটটা বলতে পারবো না। আমরা যখন ডেটটা আমার পক্ষে বলা সম্ভব না, প্রায় মানে যখন নতুন নতুন শুরু হয়েছে তখনই আমি আচ্ছা আচ্ছা গিয়েছিলাম। জি, কনসাল জেনারেল আছেন, তিনি উত্তরটা দেবেন। উনি ঠিকই বলেছেন। যেটি হচ্ছে যে আমাদের এখানে যখন নর্মালি যে কোনো জিনিস আপনি যখন প্রোডাকশনে যাবেন, তখন কিন্তু আপনি কিছুটা টেস্ট রান করে যেতে হয়। আমাদেরকে যখন ট্রেনিং দেওয়া হয় 3-4 দিনের মধ্যে, ট্রেনিং এর মধ্যেই আমরা কিন্তু প্রোডাকশনে চলে যাই। আমরা জানি যে 3 তারিখ যে এনআইডি একটা টিম এসেছিল, টেকনিক্যাল টিম আমাদেরকে ট্রেনিং দিয়েছে, আমাদের যেসব স্টাফ এবং অফিসারদের ট্রেনিং দিয়েছে কিভাবে করতে হয়। আমরা ট্রেনিং এর মধ্যেই কিন্তু আমরা ইয়েতে চলে যাই, এনআইডি কার্যক্রমের মধ্যে প্রদানের প্রক্রিয়ার মধ্যে চলে যাই। যে কারণে হয়েছে আমাদের প্রথম দিকে আমাদের তো ক্যাপাসিটি আসলে আমাদের মাত্র 2টা মাত্র ইউনিট এসছে, 2টা মেশিন দিয়ে আমরা প্রসেস করতে পারি। 2টা মেশিন দিয়ে প্রতিদিন কিন্তু 50 থেকে 60 জনের বেশি দেওয়া সম্ভব নয়। আমাদের যেটা হচ্ছে অনলাইনে প্রথম দিকে আমরা করেছি 20 জনের মধ্যে আবেদন নেওয়ার সুযোগ ছিল। তা আমরা দেখতে চাচ্ছিলাম যে আসলে কয়টা পারি, কারণ যেহেতু আমরা মাত্র শুরু করেছি, এটা আমরা তো জানি না আসলে কত সময় লাগে। পুরো প্রক্রিয়াটা কিন্তু একটা শেষ করতে প্রায় 10 মিনিটের উপর লেগে যায়। যেটা হয়েছে 15 জনের মতো আমরা নিয়েছি, এরপর আস্তে আস্তে আমরা বাড়িয়েছি। 50 জনে যখন আমরা যখন যাই, তখন হচ্ছে 50 জন হচ্ছে অনলাইনে ছিল, আর ওয়াক ইন ছিল 50 জন। যেটা সমস্যা হয়েছে যে ওয়েবসাইটটা যেটা মেনটেন করা হয় সেটা হচ্ছে যে ইলেকশন কমিশন ওয়েবসাইট। তারা যে ধরেন কোনো একটা গিভেন ডেট, আমি অনুমান করতে পারি নিশ্চিত জন্য অক্টোবরে গিয়েছিলেন, গিভেন ডেটে 50 জনের যে অনলাইনে ইয়েটা দেওয়া হচ্ছে, অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হচ্ছে, এটা কোনো টাইম থাকে না। 1 থেকে 50 জন দেওয়া হয়, এটা এমন না যে এটাই একটা সিরিয়াল, এটা হচ্ছে যে কোনো টাইম দেওয়া হচ্ছে না। এটা আমরা মেনটেন করি না, ইলেকশন কমিশন এটা মেনটেন করে। আমরা তাদের সাথে কথা বলেছি যে এটার জন্য টাইম স্লটটা দেওয়া থাকে 50টা, অ্যাটলিস্ট 10 মিনিট করে এটা ভাগ করে দেওয়া থাকে। আর 50 জন যারা ছিলেন তারা হচ্ছে ওয়াক ইন। আমরা যেটা করতে হয়েছিল যে আসলে ওই সময়ে 100 জন আমরা দিতে পারতাম, কিন্তু আসতে হচ্ছে 200 জন।
ওকে। আমরা যেটা করেছি, যারাই প্রথম 100 জন যারাই আসতো, 50 জন যে অনলাইন রেজিস্ট্রেশন তারা পেতই, আর বাকি হচ্ছে যে যারা ওয়াকিং ছিল তাদের হচ্ছে যে আসবেন আগে ভিত্তিতে 50 জনকে দেওয়া হতো। আর যারা অনলাইনে করেছেন তারা হচ্ছে আসলেই অধীনে পেতেন, কিন্তু হয়তো যে সিরিয়াল আগে পিছিয়ে পড়ে যেতেন। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে যারা যে আমরা যেটা হচ্ছে ওয়াকিং যেটা আসছিলেন, এখানে 100 জন তো এক্সট্রা আসতেন প্রতিজন। এই কারণে যে আমাদের যিনি প্রবাসী যিনি ভদ্রলোক আমাদের ফোন করেছে, আমরা ওনার কাছে ক্ষমা প্রার্থীর জন্য। আসলে এটা আমাদের সীমাবদ্ধতা, আমরা 100 জনের বেশি প্রসেস করতে পারি না ওই সময়। বাকি যারা ছিলেন তাদের কিন্তু আমরা সবসময় সরি বলেছি, যেটা আমাদের সীমাবদ্ধতা, আমরা সীমাবদ্ধতা মেনে নিয়েছিলাম ওই সময়। কিন্তু ওনাকে আমি আরেকটা জিনিস বলতে চাই, প্রবাসী যিনি আমাদের সম্মানিত প্রবাসী দর্শক যিনি ফোন করেছেন, সেটা হচ্ছে আমরা কিন্তু অক্টোবর ওই সময়ে আমরা শনিবার রবিবার অফিস করেছি, এবং একটা পর্যায়ে 20 তারিখের পরে কিন্তু আমরা আমাদের অফিস নর্মালি শুরু হয় 9:30 থেকে 5:30। আমরা তখন 8টা থেকে সকাল শুরু করেছি অফিস রাত 10টা পর্যন্ত। আমরা ওই সময় আমাদের ক্যাপাসিটি হচ্ছে যে ধরেন ম্যাক্সিমাম 70-80 জন, আমরা কিন্তু ওই সময় 170 জন নিয়েছি, 190 জনও নিয়েছি। এটা শেষের দিকে আমরা 190 যেই আসছে সবাইকে আমরা মোটামুটি নেওয়ার চেষ্টা করেছি আর কি। হ্যাঁ, ওটা সত্যি যে ওই সময় একটা ক্রাইসিস ছিল, বলে না এটা যে ওয়েন দেয়ার ইজ এ ক্রাইসিস দেয়ার ইজ অপরচুনিটি। ওই অপরচুনিটি হচ্ছে যে আমরা তখন বুঝে গেছি আসলে কিভাবে এটা ডিল করতে হবে। কিন্তু হ্যাঁ, কোনো সন্দেহ নাই উনি এটা কষ্ট পেয়েছেন। এখন তো সম্ভবত সেই চাপটা নেই, এখন গেলে তিনি পেয়ে যাবেন আশা করছি। অবশ্যই এখন হচ্ছে যে আমাদের 50 জন অনলাইন, এবং এটা অটোমেটিক উনি পেয়ে যাচ্ছেন অনলাইন। যিনি আগে যাবেন ওই অনুযায়ী সিরিয়াল এক হবে, এরপর প্রথম 50 জন পাচ্ছেন। ওকে, দর্শক নিঃসন্দেহে আপনার উত্তরটি পেয়েছেন। আমরা আপনার কাছে যেটি জানতে চাই, দর্শক যেমনটি অভিযোগ করছিলেন, তেমনি যখনই এনআইডি কার্যক্রম কিংবা অন্যান্য সেবার ক্ষেত্রে অনেকেই অভিযোগ করেন কিংবা এই কথাটি বলার চেষ্টা করেন যে ঠিক কনসুলেটের পাশেই একটি জায়গা রয়েছে যেখানে আপনাকে অনলাইনে কাজগুলো করার সুযোগ রয়েছে, যে আবেদনগুলো করবেন সেগুলো করার সুযোগ রয়েছে, এবং সেখানে একটা চার্জ করা হয়। তখন অনেক প্রবাসী এই অভিযোগটি আমাদের কাছে করে থাকেন যে এই চার্জটা কনসুলেট জেনারেলের সাথে যোগ সাদৃশ্য হচ্ছে কিনা, অর্থাৎ আপনারা বাড়তি কোনো, যেটি আপনাদের কনসুলেটে নির্ধারিত ফি নয় কিন্তু এমন কোনো ফি আপনারা নিচ্ছেন কিনা। একটু হচ্ছে আমাদের তো নির্ধারিত ফির বেশি নেওয়ার কোনো সুযোগই নেই, এবং আমি আপনাকে মোটামুটি নিশ্চিত করে বলতে পারি যে কনসুলেটে কেউ এ ধরনের ম্যাল প্র্যাকটিসের সাথে কোনোভাবে জড়িত না। অ্যাটলিস্ট আমি গত 5 মাসের এক্সপিরিয়েন্স এটা বলতে পারি। তবে আপনি যেটা বলেছেন যে হ্যাঁ, এটি একটা বিষয় আছে যে আমাদের অফিস তো আপনি জানেন যে আমেরিকা হচ্ছে এমন একটা জায়গা, সেটা হচ্ছে যে ফ্রি সোসাইটি। এখানে আমাদের এমবিসিটা একটা ফ্লোরের মধ্যে আছে, প্রায় 12,000 স্কোয়ার ফিটের মধ্যে একটা জায়গায়। ওই ফ্লোরে আর 4টা অফিস আছে। তো একটা অফিস স্পেস ছিল, ওইটা একটা বাংলাদেশি একটা কোম্পানি ওটা নিয়েছে, ওটা সার্ভিস সেন্টার। ওনারা আমরা যে ধরনের সার্ভিসগুলো দিয়ে থাকি, ওনারা হচ্ছে টাকার বিনিময়ে সার্ভিসগুলো দেয়। যেমন কেউ যদি ফর্মটা ফিল আপ করতে না পারে ওনারা এটা দিচ্ছেন, অথবা কেউ যে পাওয়ার অফ অ্যাটর্নিটা করতে না পারে ওনারা এটা করে দিচ্ছেন, বা অন্যান্য যেসব সেবা আমরা দিয়ে থাকি। আমরা হচ্ছে ফিনিশ প্রোডাক্টটা নিয়ে কাজ করি, আসবেন দেন ওইটার উপর আমরা কাজ করবে। এই ফিনিশ প্রোডাক্ট হওয়ার আগ পর্যন্ত যে কাজগুলো, এটা হচ্ছে ওনাদের কাছে সার্ভিসের অর্থের বিনিময়ে সার্ভিসটা নিয়ে থাকেন আর কি। তো এটার সাথে কনসুলেটের কোনো ধরনের কি বলে কোনো ধরনের সংশ্লেষ নেই, দূরতম যোগাযোগও নেই। হ্যাঁ, এটা আমরা বিভিন্ন সময় এটা আমরা দেখেছি যে প্রবাসীরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গায় এগুলো বলছেন যে এটা আমাদের সাথে আমরা আমাদের একটা যোগ সাদৃশ্য আছে। আসলে কোনো সুযোগই নেই, কারণ সমস্যাটা হচ্ছে যে একটা গিভেন পয়েন্টে এমন একটা জায়গা যে এল, যেটা ইংরেজি এল শেপের একটা আর্ম দিয়ে হচ্ছে আমাদের অফিস ঢুকে, আর একটা আর্ম দিয়ে হচ্ছে যে ওদের অফিসে ঢুকে। তো দেখলে মনে হবে যে একই অফিস, আসলে কোনো সুযোগই নেই। দুটো আলাদা অফিস, একই ফ্লোরে মুখোমুখি দুটো দরজাতে। আপনাদের কোনো কর্মকর্তা কোনো সুযোগই নেই, কোনো সুযোগই নেই। সেটি খতিয়ে দেখেছেন কি, মানে আপনাদের কোনো কর্মকর্তার সঙ্গে তাদের কারো ব্যবসায়িক কোনো সংযোগ আছে? কোনো সুযোগই নেই, ওটা কোনো সুযোগই নেই। আপনি নিশ্চিত করছেন? আমরা নিশ্চিত। ওকে, দর্শক আছেন টেলিফোনে আরেকজন, আমরা একেবারে শেষের দিকে আছি, আপনাদের টেলিফোন গুলো খুব দ্রুত নিতে চাই। দর্শক প্রশ্নটি করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি আগে প্রশ্নটা করছিলাম ওই পাসপোর্টের ইয়ে নিয়ে। জি হ্যালো, জি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি কিন্তু শেষ করার আগে ফোনটা কেটে গেছিল, আমি এই জন্য প্রশ্নটা আবার করতেছি। হ্যাঁ, যে আমি যখন আসছি 32 বছর আগে এখানে, তখন আমাদের এনআইডি কার্ড ছিল না, এবং অন্যান্য যে বর্তমানে যেগুলো আছে এগুলো ছিল না, ডেটাবেস ছিল না। হ্যাঁ, কিন্তু আমার প্রশ্ন হলো পাসপোর্ট ছিল ন্যাশনাল আইডি কার্ড তখন। হ্যাঁ, কিন্তু আমি তো কোনোদিনও আমার আমেরিকান পাসপোর্ট বা আমি বাংলাদেশের এনআইডিও করি নাই, এরও করি নাই। কিন্তু এখন প্রশ্ন হলো, আমি অ্যাপ্লাই করলে এনআইডি কার্ড পাইতে হলে তারা তো ডেটাবেসে থাকার কথা। তারা যদি ডেটাবেস, এই লোকগুলো যারা আমরা আসছি আগে, হ্যাঁ, তাদের আমাদের ডেটাবেস কি তাদের কাছে নাই যে পাসপোর্ট আছে এই লোকটা বাংলাদেশি নাই নাকি?
আচ্ছা, আমরা মনে হয় একবার উত্তরটা দিয়েছি কেন আসলে পাসপোর্ট আলাদা এবং এনআইডি আলাদা, দুটোর ফাংশন আলাদা। এখানেও নিঃসন্দেহে আপনি জানেন যে আপনার পাসপোর্ট আছে কিন্তু আপনার আলাদা একটি আইডি কার্ড আছে। যাক, এটি নিয়ে হয়তো খুব একটা সময় পাওয়া যাবে না বিস্তারিত বলার। আরেকজন দর্শক আছেন, আপনার প্রশ্নটিও নিতে চাই। দুটো প্রশ্নের একসাথে উত্তর নেব আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মহোদয়ের কাছে আমার একটা প্রশ্ন ছিল, জি, যারা যুক্তরাষ্ট্রের নাগরিক তারা কিভাবে স্মার্ট আইডি কার্ড সংগ্রহ করতে পারে অথবা কি কি ডকুমেন্ট রাখতে পারেন? কি কি ডকুমেন্টস লাগবে এই তো? জি জি জি, জি। যারা যুক্তরাষ্ট্রের নাগরিক তারা কিভাবে স্মার্ট আইডি কার্ড সংগ্রহ করবে? জি জি, থ্যাংক ইউ। জি, কনসাল জেনারেল। ধন্যবাদ। আপনি প্রথমে আমাদের কনসুলেট জেনারেলের যে ওয়েবসাইটে যে এনআইডিতে ঢুকবেন, ঢুকে একটা লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে আপনি আবেদন করবেন। আবেদন করার পর যে আবেদন যেটা করেছেন দেওয়ার পর একটা ডেট পাবেন, আপনি এটা ডেটটা নিতে হয়, ডেটটা যে ডেটে পান আপনি ওই ডেটটা নেবেন। নেওয়ার পরে আবেদনপত্রটি প্রিন্ট করবেন। প্রিন্ট করার পর কনসুলেটে আপনাকে আসতে হবে, আবেদনপত্রটি, একটি ছবি, পাসপোর্ট সাইজ ছবি, এবং আপনার যে বাংলাদেশি যে পাসপোর্ট যেটি আছে সেটি মেয়াদ সহ থাকতে পারে, মেয়াদ উত্তীর্ণও থাকতে পারে, অথবা আপনার হাতের লেখা পাসপোর্টও হতে পারে, এটা কপি আনতে হবে। আর যদি এই তিনটা একটাও না থাকে, মানে হচ্ছে যে মানে বাংলাদেশি পাসপোর্ট উইথ ভ্যালিডিটি, বাংলাদেশি পাসপোর্ট উইদাউট ভ্যালিডিটি, অথবা হ্যান্ড রিটার্ন পাসপোর্ট, অফকোর্স এটার ভ্যালিডিটি নাই, এই তিনটা একটা যদি না থাকে তার একটা প্রত্যয়নপত্র আছে, সেটাও আমাদের ওয়েবসাইটে আছে। সেটাতে আপনি আমেরিকাতে বসবাসরত 3জন বাংলাদেশি নাগরিককে খুঁজে বের করতে হবে যাদের এনআইডি আছে, এবং তাদের এনআইডির তথ্যগুলা ওই ফর্মটার মধ্যে যদি আবেদন মানে সন্নিবেশ করে এবং সিগনেচার দেয়, তাহলে পাসপোর্টের কপির বদলে এটা বদলি হিসেবে আমরা নিতে পারবো। এই তিনটা। আরেকটা হচ্ছে আপনাকে লাগবে হচ্ছে যে 17 ডিজিটের অনলাইন একটা বার্থ সার্টিফিকেট, যেটা অনলাইনে ভেরিফাই করা যায়, ওইটা অবশ্যই লাগবে। আর এডিশনাল হিসেবে যদি আপনার বাবা মার এনআইডি থাকে, এগুলো সহ কনসুলেটে আসলে, আমাদের কনসুলেটে আসার পর আমাদের এটা আপনাকে অনলাইন রেজিস্ট্রেশনটা আমরা করব। ওখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে, আপনার হচ্ছে যে ওই যে ফেসিয়াল যে ইয়াটা আছে, এগুলা যে কি বলে এটা, আমরা আপনার সবকিছু আইরিশ ওগুলো নিব। নেয়ার পরে তখন এটা আমরা ইলেকশন কমিশনকে আমরা পাঠিয়ে দিব। আপনার যেটা লাগবে যে তখন ওই ফর্মটা যেটা ফিল আপ করবেন, ওইটার মধ্যে একটা জায়গায় আপনাকে বাংলাদেশে একটা কন্ট্যাক্ট চাইবে, আপনি কন্ট্যাক্ট নাম্বারটা দিবেন। ওনার কাছে আপনি যেই ডকুমেন্টসগুলোর কথা বলেছি এগুলো তো পাঠাবেনি, এগুলো সহ আরেকটা এক্সট্রা পাঠাতে হবে, সেটা হচ্ছে যে আপনি যে বাংলাদেশে অ্যাড্রেসটা দিয়েছেন ওই অ্যাড্রেসের বিপরীতে যে কোনো একটি ইউটিলিটি বিলের কপি, ইট কুড বি গ্যাস, ইলেকট্রিসিটি, ওয়াটার বিলের কপি দিয়ে রাখবেন। দেন এটা ভেরিফিকেশন হবে, হওয়ার পরে আপনার ইমেইলে, আপনি যেহেতু ফর্মটা ফিল আপ করেছেন যে ইয়েটা এনআইডির জন্য, ওইটার মধ্যে আপনি ইমেল দিয়েছেন, ওই ইমেইলে কিন্তু আপনার এনআইডিটা চলে আসবে। আপনার যদি সবকিছু ঠিক থাকে তাহলে 10 থেকে 15 দিনের মধ্যে চলে আসতে পারে এটা। ধন্যবাদ। আমাদের একজন দর্শক ফেসবুকে জানতে চেয়েছিলেন, সেলেনউদ্দিন, আবেদনের কতদিনের মধ্যে এনআইডি পাবেন? আপনি নিঃসন্দেহে আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন, 10 থেকে 15 দিনের মধ্যে। জনাব মোজাম্মেল হক, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ দিকে আছি। দর্শকদের জন্য যারা প্রবাসী ভোটার হিসেবে আগামী 25শে ডিসেম্বর পর্যন্ত কেন আসলে তারা নিবন্ধনটা করা দরকার, আপনি যদি কোনো আহ্বান জানান। আমি কনসাল জেনারেল হিসেবে শুধু একটাই আপনাদের আবেদন জানাবো যে আমাদের এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরেই বলেছিলেন যে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী যারা আছেন তারা ভোট দিতে পারবেন। এবং আমি সবচেয়ে এক্সাইটেড এই কারণে যে প্রবাসীর প্রথমবারের মতো বিদেশে বসে সে তার বাংলাদেশে তার প্রতিনিধি এবং যে সরকার গঠন করবে নেক্সট, সেটির অংশ হতে পারছে। সো আপনি দেশে থেকেও আপনি সরকার গঠন প্রক্রিয়ার মধ্যে আপনার এটা কি বল, আপনার মূল্যবান ভোটটি এটার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সেটি মাথায় রেখে আমি আশা করব প্রবাসী যারা আছেন, বসবাস যারা করছেন আমেরিকাতে, প্রত্যেকেই আপনি ভোটারটি নিবন্ধন করে ফেলুন। যাদের এনআইডি আছে নিবন্ধন করুন, অ্যাপসটা ডাউনলোড করে নিবন্ধন করুন, এবং আপনি আগামী জাতীয় নির্বাচনে ভোট দিয়ে বাংলাদেশের সরকার গঠন প্রক্রিয়ায় আপনি আপনার প্রতিনিধি নির্বাচনের প্রক্রিয়া আপনি আপনার মূল্যবান ভোটটি যেন দিতে পারেন, সেই জন্য এটি নিবন্ধন করার জন্য আমি আপনাদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। কনসাল জেনারেল বাংলাদেশের নিউ ইয়র্কে তিনি আপনাদেরকে আহ্বান জানাচ্ছিলেন যে কেন আসলে এই সুযোগটি নেবেন। এটি কিন্তু অনেক দীর্ঘদিনের দাবি ছিল প্রবাসীদের, আপনার আমার দাবি ছিল যে আমরা ভোট দিতে চাই, সেই সুযোগটি এসেছে। এখন আসলে সুযোগটি নেয়ার দায়িত্ব আপনার আমার। কনসাল জেনারেল তার জায়গা থেকে আহ্বান জানিয়েছেন, সুযোগটি নিন, এবং আর মাত্র হাতে 16 দিন আছে। এই 16 দিনের মধ্যেই যারা নিবন্ধন করবেন তারা
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে আপনার পছন্দের প্রার্থীকে আপনার দেশ শাসন করার সুযোগ তৈরি করে দেবেন। দর্শকরা নিঃসন্দেহে এটি মাথায় রাখবেন। আমরা নিয়মিত এই বিষয়ে ক্যাম্পেইন করে যাচ্ছি। আপনারা যারা দেখছেন তাদের কাছে আমরাও আহ্বান জানাবো, বাংলাদেশে যারা নির্বাচনে ভোট দিতে চান তারা এই সুযোগটি নেবেন। আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, আমরা ফিরবো অন্য বিষয় নিয়ে অন্য অতিথির সঙ্গে। আমাদের সঙ্গে থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি দিভিউজ অনুষ্ঠানে, আপনাদের সাথে আছে আমি ইহসান জুয়েল। আমরা এই পর্যায়ে কথা বলবো আগামী 14 ডিসেম্বর অনুষ্ঠেয় দাগন ভূঁইয়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ ইউএসএ ইনকের নির্বাচন। এই নির্বাচনে কবির শামীম পরিষদের দুই প্রেসিডেন্ট এবং সাধারণ সম্পাদক প্রার্থীকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমার বাম পাশে আছেন মোহাম্মদ কবির রাজ্জাক, যিনি প্রেসিডেন্ট প্রার্থী, এবং ডান পাশে আছেন শামীম মাহমুদ, সাধারণ সম্পাদক প্রার্থী। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা একটু কবির রাজ্জাক, আপনার কাছে জানতে চাই যে আপনাদের এই 14 ডিসেম্বর যে নির্বাচনটি হতে যাচ্ছে দাগন ভূঁইয়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের, আপনাদের একটি প্যানেল আপনারা দিয়েছেন এবং অন্য আরেকটি প্যানেলও প্রার্থী হিসাবে নির্বাচন করছে। কেন ভোটাররা আপনাদেরকে ভোট দেবে বলে মনে করছেন? আপনাদের শক্তিটা কোথায় আসলে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথম আপনার ধন্যবাদ জানাই টিভিএন নিউজকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। যারা আমাদের অনুষ্ঠান এখন দেখছেন সবাইকে শুভেচ্ছা, এবং যারা পরে দেবেন তাদেরকে আমার সংগ্রামী সালাম ও শুভেচ্ছা জানাই। আসলে দাগন ভূঁইয়া সমিতি দীর্ঘদিন বিভিন্ন সমস্যার কারণে এটা প্রায় মৃত অবস্থায় ছিল। তো ওখান থেকে আমরা একজাক তরুণ আমরা এখানে এসেছি এই সংগঠনকে পুনরুজ্জীবিত করার জন্য। সেই লক্ষ্যে যে আপনি বলছেন যে আমাদের মূল শক্তি কি, তো সেটা বলবো আমি যে একটা প্যানেল দিয়েছি, আমি মনে করি আমার প্যানেলের যে প্রার্থী আছেন ওনারা আমার মেন শক্তি, এবং ওদের মাধ্যমেই যারা ভোটার আছেন ভোটারের কাছে আমরা যেতে পেরেছি, এবং কি আমরা যে কাজগুলা করতে পারবো ওই জন্য ওই কাজগুলা সহজ হবে আমি মনে করি। তো আমরা আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য আছে সেই লক্ষ্য উদ্দেশ্যের 13 দফা ছিল, আপনারা দেখছেন হয়তো বা, ওই 17টা দফা আছে, ওইগুলোই আমাদের মূল লক্ষ্য, এবং কি ওটা বাস্তবায়ন করার জন্য আমি মনে করি দাগন ভূঁইয়ার সাধারণ যারা ভোটার আছে ওনারা আমাদেরকে আগামী 14 তারিখে ভোট দিতে জবাবদিহিতা করবে, এটা আমি বিশ্বাস করি। অর্থাৎ আপনাদের প্রতিশ্রুতিগুলোই আপনাদের শক্তি, আপনাদের যে প্যানেলটি আছে সেটি আপনাদের শক্তি হিসেবে আপনি বলছেন। শামীম মাহমুদ, একটু আপনার কাছে জানতে চাই, দাগন ভূঁইয়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সাংগঠনিক কাঠামো কতটা বিস্তৃত, কতজন আপনাদের সদস্য আছেন, কিংবা আপনারা এই সংগঠন থেকে এর আগে কি কি কাজ করেছেন যেই কারণে আপনাদেরকে ভোটাররা নির্বাচিত করবেন? ধন্যবাদ এহসান জুয়েল, এবং ধন্যবাদ টিভিএন 24 এর অগণিত দর্শক শ্রোতা। এবং আমি সর্বপ্রথম এই টিভিএন 24 এর মাধ্যমে আমি নিউ ইয়র্কে এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় যেভাবে ছিড়িয়ে ছড়িয়ে আছে প্রবাসী দাগন ভূঁইয়াবাসী, আমি সকলকে আমি ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি, এবং সাথে সাথে অগ্রিম আহ্বান জানাচ্ছি যে আগামী 14 ডিসেম্বর রোজ রবিবার আপনারা সকলে আসবেন, এসে আপনাদের প্রাণের সংগঠন, প্রিয় জন্মভূমি দাগন ভূঁইয়ার অন্তত আপনারা আপনাদের একটা নেতৃত্ব বেছে নেবেন, এটা আমি আহ্বান জানাচ্ছি। তো যুক্তরাষ্ট্রের মাটিতে দাগন ভূঁইয়া সমিতি যথেষ্ট বিস্তার লাভ করছে, আর এটার সদস্য সংখ্যা বর্তমানে যারা আগামী ডিসেম্বরের 14 তারিখ ভোট দিবে সেখানে প্রায় মোরলেস 1250 অর্থাৎ 1250 জন মোরলেস আছে সদস্য, তারা ভোট প্রয়োগ করবেন। এর বাইরে অগণিত দাগন ভূঁইয়াবাসী আছে যারা হয়তো বা ভোট দেওয়ার সক্ষমতা অর্জন করতে পারে নাই, তবে সমিতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। আর এই সমিতির মূল উদ্দেশ্য যেটাই বলেন, এটা হচ্ছে জাস্ট একটা সোশ্যাল ওয়ার্ক, এবং এই সোশ্যাল ওয়ার্কের মাধ্যমে দাগন ভূঁইয়া সমিতি নিউ ইয়র্কের মাঝে জেগে উঠেছে, এবং আমাদের লক্ষ্যই ওটাই যে সোশ্যাল ওয়ার্ক সদস্যদের জন্য, বিশেষ করে যারা এই সমিতিতে যারা মেম্বার, যারা চিরবিদায় নিয়ে চলে গেছে, তাদের যে ফিউনারেল, তাদের লাশ যদি বাংলাদেশে পাঠানো হয়, মূল কাজটাই হচ্ছে এটা। এর বাইরে যে কাজগুলো আছে
সেটা হচ্ছে হয়তো বিনোদনমূলক, যেটা হয়তো বছরে একটা পিকনিক করা, হয়তো বা রমজানে ইফতার পার্টি করা, হয়তো বা বিভিন্ন বাংলাদেশের জাতীয় দিবসগুলা সময় আলোচনা সভা করা বা ওগুলা নিয়ে কথা বলা, এটাই হচ্ছে সমিতির মূল কাজ। তো এর বাইরে আসলে আর সবচেয়ে বড় যে কাজটা সেটা হচ্ছে এই সমিতির যারা আছে সবার সাথে সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক তৈরি করা। অর্থাৎ বিপদে আপদে আপনারা এগিয়ে যাওয়াটা হলো সবচেয়ে বড় কথা, সুখে দুঃখে থাকা। কবিরাজ একটু আপনার কাছে জানতে চাই, 17 দফা ইস্তেহারের কথা বলছিলেন, মূল কোন কোন বিষয়গুলো আপনারা নির্বাচিত হলে বাস্তবায়ন করতে চান? আমাদের মূল বিষয়টা বাস্তব আমাদের সেটা হচ্ছে যেটা আমাদের বলছি এটা মানবতার সংগঠন, আমরা মানবতা নিয়ে কাজ করব। তো সেই লক্ষ্যে আমাদের প্রথম প্রায়োরিটি থাকবে যারা আমাদের সদস্য যারা এখানে মৃত্যুবরণ করবে তাদের ফিনারলে যত দরকার অফিসিয়াল কাজ ওটা আমরা আমাদের মেন্ট করব। তারপর আসলে আমাদের সমিতির নিজস্ব কোনো ভ্রমণ নেই। আমাদের ইচ্ছা আছে এবং স্বপ্ন আছে, সেটা আমরা একটা যদি 14 তারিখে জনগণ আমাদেরকে ভোট দেয়, নির্বাচিত হই, তাহলে আমরা as soon as possible সমিতির জন্য আমরা একটা নিজস্ব ভবন ক্রয় করব। তারপর আসলে আমরা যেমন আমাদের এখানে প্রায় 1200 আমাদের সদস্য আছে। এই সদস্যগুলো আসলে বর্তমান যে ভোটার লিস্ট বা মেম্বারশিপ আছে এটা খুবই এলোমেলো, এবং কি অ্যাড্রেস বলেন, ফোন নম্বর এবং এটা সব এলোমেলো অবস্থা আছে। তো সেই ক্ষেত্রে আমার ইচ্ছা হলো যে সেটা হলো আমরা একটা ডাটাবেস তৈরি করি। বর্তমান যে আমাদের যে অ্যাডভান্স আমরা আসলে ডিজিটাল, তো ওটা আমাদের প্রতি নেওয়ার জন্য সেটা হচ্ছে আমাদের প্রতিটা সদস্যের ডিজিটাল আমরা ওয়েবসাইট থাকবে, ওখানে ওনাদের সবার যারা মৃত্যুবরণ করে তাদের একটা নাম থাকবে, যারা সদস্য তাদের থাকবে, তারপরে যারা আমরা সদস্য থাকবে তাদের যেন প্রতি বছরে যে চাঁদা আছে ওই চাঁদাগুলো ওনারা স্ব ইচ্ছা এবং কি ওনাদের লগ ইন করে ওনারা পে করতে পারবে। সেটা আমাদের হ্যাসাল ছিল, ওটা আমরা দূর করে ফেলবো আশা করি। তারপর আসলে আমাদের এখানে কিছু আবার আছে, যেমন ইউথ একটা আমাদের প্রোগ্রাম আছে 17টার মধ্যে, ওটা একটু উন্নত। সেটা হচ্ছে যেমন আমাদের বর্তমান যে নিউ ইয়র্কের যে কালচার, এটা আমরা আপনার প্রেমে বলে আমার প্রেমে বলে বাচ্চারা এখানে বড় হচ্ছে অন্য কালচারে, তো আমরা চাই আমাদের কালচারটা ওদের মধ্যে একটা বিস্তার করার জন্য সেই লক্ষ্যে আমার একটা ইউথ প্রোগ্রাম থাকবে, যে আমাদের কালচার নিয়ে প্লাস কিছু অ্যারাবিক যেটা আমাদের ইসলামিক ধর্মবোধ বা ইসলামিক শিক্ষা নিয়ে কাজ করা, ওগুলো আমরা ইউথদের নিয়ে কাজ করব। অর্থাৎ সদস্যদের পাশাপাশি সদস্যদের পরিবারের যে শিশুরা আছে, তরুণরা আছে, তাদেরকে নিয়ে আপনারা ভাবছেন যে তাদেরকেও কিভাবে সম্পৃক্ত করা যায়, মূল বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে পরিচিত করা যায়, ধর্মীয় মূল্যবোধগুলো তৈরি করা যায়, সেসব বিষয়ে আপনারা গুরুত্ব দিচ্ছি। আমি একটু শামীম মাহমুদ আপনার কাছে জানতে চাই, সেটা হলো সংগঠন নির্বাচিত হওয়ার পরে ফান্ডিং, আয় ব্যয়, স্বচ্ছতা, এই বিষয়গুলো নিশ্চিত করা যারা সভাপতি, সাধারণ সম্পাদক, তাদের অন্যতম একটা দায়িত্বের মধ্যে পড়ে। এবং আপনারা সেটি কিভাবে নিশ্চিত করছেন আপনাদের ভোটারদের কাছে যে আপনারা নির্বাচিত হলে আপনাদের সংগঠন একটি স্বচ্ছ সংগঠন হিসেবে কাজ করবে? ধন্যবাদ। আবারও খুব সুন্দর একটা যুক্তিযুক্ত মানে খুবই সঙ্গতিপূর্ণ একটা কোশ্চেন করার জন্য। সেটা হচ্ছে আমাদের যতগুলা সংগঠন যুক্তরাষ্ট্রের মাটিতে বেড়ে উঠছে, গড়ে উঠছে, সবখানেই কিন্তু একটা জায়গায় হেরফের হচ্ছে, সেটা হচ্ছে অ্যাকাউন্ট রিলেটেড। তো আমরা আমাদের যে প্রতিশ্রুতি আমাদের প্রিয় দাগনভূঞাবাসীর কাছে, দাগনভূঞার সদস্যদের কাছে আমাদের প্রতিশ্রুতি একটাই, আমরা যদি নির্বাচিত হই আমাদের অ্যাকাউন্টের বেলায় আমাদের খুবই স্বচ্ছতা থাকবে। আমরা এভরি ইয়ারে একজন লাইসেন্স প্রাপ্ত সিপিআর মাধ্যমে আমরা প্রতিটা হিসাব পুঙ্খানুপুঙ্খরূপে আমরা আমাদের সদস্যদের কাছে আমরা প্রেজেন্ট করব। এবং আমাদের ভিতরে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমার প্যানেল যে 13 জন আমরা দাঁড়িয়েছি, আমরা যদি দাগনভূঞাবাসী আমাদের প্রতি আস্থা রাখে, তাদের আস্থা বিশ্বাস আমরা কখনো তাদের এই আমানতকে খেয়ানত হতে দেব না। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রতিশ্রুতি আমার প্রিয় দাগনভূঞাবাসীর প্রতি। জি কবিরাজ, একটা বিষয় আপনার কাছে জানি, সেটা হলো যে এখানে নিউ ইয়র্কে যেসব সংগঠনগুলো আছে প্রত্যেকটি জায়গায় জেলা সংগঠন, উপজেলা সংগঠন, দেখা যায় নেতৃত্বের মধ্যে যে বিভেদ, সেই কারণে একাধিক সংগঠন তৈরি হচ্ছে। বড় বড় সংগঠনগুলো ভেঙে যাচ্ছে, ভেঙে একই সংগঠন ভিন্ন ভিন্ন নামে ভিন্ন ভিন্ন কমিটি হচ্ছে। আপনারা আপনাদের এই সংগঠনকে ঐক্যবদ্ধ রাখতে, অর্থাৎ যাতে সবাই মিলে একসাথে কাজ করেন, নির্বাচিত যদি হন আপনারা, তখন আপনারা সবাইকে নিয়ে কাজ করার জন্য কি করবেন, অর্থাৎ সংগঠন যাতে এক থাকে সেই বিষয়টাকে কতটা গুরুত্ব দিচ্ছেন?
দেখুন, আমি আসলে দীর্ঘ আমি নিউ ইয়র্কে আসার আগ থেকে আমি সামাজিক কাজকর্মে আমি জড়িত। এটা আসলে আমি শিখেছি আমার পরিবার থেকে। এটা আমার বাবা, উনি আমার চোখে দেখা, উনি যখন আমেরিকা আসেন তখন থেকেই সমাজে যারা দরিদ্র তাদের পাশে আসেন, ওনার থেকে আমি অনুপ্রেরণা পেয়ে আমি দেশে থেকে করছি সাংগঠনগুলো। তারপরে আমেরিকা আসার পরে আমি এখানে বসে আপনার আরো আমার একটা বিজেপির ফাউন্ডেশন আমি প্রতিষ্ঠা করেছি, ওই সংগঠন আমি বর্তমান সেক্রেটারি। তারপর আসে আমার পাঁচনা ইউনিয়ন শিক্ষা উন্নয়ন ভিত্তিক ফাউন্ডেশন, ওখানকে আমি রানিং সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেছি। তো অতীত অভিজ্ঞতা থেকে আমি যেটা বলতে পারি সেটা হলো যাই, আগামী 24 তারিখে যদি আমাদেরকে 14 তারিখে যদি আমাদেরকে ঢাকা জনগণ ভোট দিন নিষেধ করে, তাহলে আমরা যারা যেহেতু এখানে দুটো প্যানেল হয়েছে, তো ওদেরকে নিয়ে আমরা কাজ করব। কারণ আমরা ছোট্ট একটা আমার দাগনভূঞা থানা, এই থানার মধ্যে আসলে আমরা একে অপরের এনিও মানে আত্মীয় হয়ে যাই, মানে সম্পর্ক হয়তো ভাই বন্ধু পরিচয় রিলেটিভ সব আছে। তো আমরা চাই না যে বিষয় হোক তাদের সাথে আমাদের কোনো দূরত্ব সৃষ্টি হোক। আমার কত সংগঠনের স্বার্থে আমাকে যদি বলে যে বা আপনি প্রেসিডেন্ট হয়ে নির্বাচিত হয়েছেন, আপনার এই দোষে আপনি চলে যান, আলহামদুলিল্লাহ চলে যাবো। আমাদের ব্যাটার কেউ আসে সংগঠনের স্বার্থে আমরা সব করতে রাজি আছি। তো সেই জন্য বলবো যে 14 তারিখ যদি যারা নির্বাচিত হবে আমরা তাদেরকে ওয়েলকাম জানাবো, সেটা যেই হোক। অর্থাৎ আপনারা যদি হেরেও যান তখনও আপনারা যারা জিতবে তাদেরকে সহযোগিতা করবেন, ইনশাআল্লাহ। আর আপনারা জিতলে যারা হেরে গিয়েছেন তাদেরকে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, যে একসঙ্গে কাজ করার ব্যাপারে ইনশাআল্লাহ। প্রতিশ্রুতিবদ্ধ ইনশাআল্লাহ। থাকবেন। শাহেম মাহমুদ, একদম শেষ যে প্রশ্নটি আপনার কাছে করতে চাই সেটা হলো, আপনারা নির্বাচিত হলে আপনাদের যখন দায়িত্ব শেষ হবে সে সময়টায় আপনারা এই দাগনভূঞা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ ইউএসএন কে কোথায় দেখতে চান? অর্থাৎ কোথায় নিয়ে আপনারা রাখবেন এই সংগঠনটিকে, যাতে যারা আপনাদের ভোটার আছেন তারা দেখে অন্তত সেই স্বপ্নটা দেখে আপনাদেরকে নির্বাচিত করে? ধন্যবাদ আবারও খুব সুন্দর প্রশ্ন করার জন্য। একটা কথা আছে, শেষ ভালো যার সব ভালো তার। তো আমিও এটাতে বিশ্বাস করি। আমাদের 17 দফা আমরা দাবি দিয়েছি, আমাদের ম্যানিফেস্ট, আমাদের প্রতিশ্রুতি, যেই 17 দফা আমরা দাগনভূঞা সোসাইটির কাছে, দাগনভূঞাবাসীর কাছে আমরা যেভাবে আমরা প্রেজেন্ট করছি, ইনশাল্লাহ আমরা নির্বাচিত হলে আমাদের এই 17 দফাই হবে আমাদের সবচেয়ে বড় ফোকাস। এর পাশাপাশি এই 17 দফার বাইরে অনেকগুলো কাজ আছে যেটা সোশ্যাল ওয়ার্কের মধ্যে পড়ে, আমরা সেটা করব। বাট অ্যাজ এন্ড অফ দ্য ডে আমরা যখন আমাদের দায়িত্ব শেষ করব, যদি আমরা নির্বাচিত হয়ে আসতে পারি, আমাদের 17 দফার প্রতিটি প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন করব। এবং সাথে যদি আমাদের যে মেইন ফোকাস, যেটা আমরা দাগনভূঞা সমিতির একটা স্থায়ী ঠিকানা, নিজস্ব ভবন যেটাকে বলা হয়, আমরা আমাদের পক্ষ থেকে, আমরা এই সমিতির পক্ষ থেকে আমরা ওইটাকে আমরা ফোকাস করে আমরা ইনশাল্লাহ আমরা দাগনভূঞাবাসীকে দেখিয়ে দিব। এটাই আমাদের প্রতিশ্রুতি। আপনারা দেখেন, যদি আমরা নির্বাচিত হয়ে আসতে পারি, আমাদের প্রতিটা আমরা এই সমিতিটাকে, এই সোসাইটিকে বর্তমানে যে অবস্থা আছে এর থেকে অনেকাংশে আমরা এগিয়ে নিয়ে যাব। এবং আমার প্রেসিডেন্ট বলছেন যে আমরা বর্তমানে যে অনলাইন পদ্ধতিতে যেভাবে চাঁদা কালেকশন, যেভাবে সদস্যদের সাথে কমিউনিকেশন করা, আমরা প্রতিটি প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। জি, একেবারে 30 সেকেন্ড কবিরাজ আপনার কাছে দিতে চাই আপনাকে, সেটি হলো যে ভোটারদের কাছে ভোট চাওয়ার সুযোগটি আপনাকে দিতে চাই। ধন্যবাদ জুয়েল ভাই। আমি টিভিএনের মাধ্যমে আবারও যারা দাগনভূঞার অধিবাসী আছেন আমাদের নিউ ইয়র্ক সহ তথা উত্তর আমেরিকায়, দক্ষিণ আমেরিকায়, তো আপনাদের সবার কাছে আমার একটাই অনুরোধ, আগামী 14 তারিখ 14 ডিসেম্বর রোজ সোমবার, রোজ রবিবার আমাদের ভোট কেন্দ্রে আসুন। এবং কি আপনারা যারা যোগ্য, যাদেরকে আমাদের দুটো ভ্যালু আমরা নির্ভর করতেছি, যাদেরকে যোগ্য মনে করেন আপনাদের মূল্যবান ভোট দিবেন, এই আশা আমি ব্যক্ত করি। জি, শাহেম মাহমুদ, আপনার জন্য 30 সেকেন্ড। ধন্যবাদ। আমি টিভিএনের মাধ্যমে আমি যে সমস্ত সদস্য যাদের সাথে আমার সাথে যোগাযোগ হয় নাই, যাদের সাথে যোগাযোগ করতে পারি নাই, যাদের সাথে ফোনে কানেকশন করতে পারি নাই, সকলের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, বিনীত আহ্বান থাকবে, বিনীত আবেদন থাকবে। আপনারা আগামী 14 তারিখ 14 ডিসেম্বর রবিবার আপনারা আসুন। আপনারা আপনাদের এই সোসাইটির নেতৃত্ব কাকে দিবেন আপনারা সিদ্ধান্ত নিন। আমরা আপনাদের সিদ্ধান্তকে স্বাগত জানাই।
আপনাদের সিদ্ধান্তকে আমরা সম্মান জানাই। আপনাদের সকলের প্রতি বিনীত অনুরোধ, আপনারা এসে আপনাদের ভোট প্রয়োগ করুন এবং এই সোসাইটিকে আগামী দিনে যেন সুন্দরভাবে আরো পরিচালিত হয় সে সুযোগ করে দিন আপনারা, এই আহ্বান আমি জানাচ্ছি আপনাদের কাছে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, জনাব মোহাম্মদ কবির রাজ্জাক এবং শামীম মাহমুদ, প্রেসিডেন্ট প্রার্থী, সাধারণ সম্পাদক প্রার্থী। আপনাদের দুজনের জন্য অনেক শুভকামনা থাকলো। এবং দর্শক যারা দেখছিলেন, দাউনবুয়ার বিশেষ করে যারা প্রবাসী আছেন, আপনাদের ভোট দেওয়ার সুযোগ আছে। সেই ভোট দেওয়ার সুযোগটি নিয়ে আপনাদের পছন্দের প্রার্থীকে আপনারা নির্বাচিত করুন, যিনি আপনার সাথে কাজ করবে, যিনি আগামীতে আপনাদের জন্য আগামী সময়টাতে লড়বেন, কাজ করবেন, উন্নয়নের প্রতিশ্রুতি দেবেন, তাকে আপনারা পছন্দ মতো নির্বাচিত করবেন বলে আশা রাখছি। সবাইকে অনেক ধন্যবাদ। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।